নিজ বাসা থেকে আটক চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে আজ মাদক আইনে মামলা করবে র্যাব। প্রযোজক রাজের বিরুদ্ধেও হবে মামলা। লকডাউনের পরিবর্তে জনগণকে দ্রুত টিকা দিতে সরকারকে বিশেষজ্ঞদের পরামর্শ। মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ। বরিশাল বিভাগে 17,000 করোনা রোগীর জন্য মাত্র 37 আইসিইউ। দেশে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়ালো। চাহিদা বাড়ায় কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। করোনাকালে রিফিল নিয়েও চলছে বাণিজ্য। লকডাউনে কারখানার দূষণ কমায় প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। নদী বাঁচাতে শিল্প বর্জ্য ফেলা ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধের দাবি। স্বাগত বিরতিহীন সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছেন শিরোনাম, যাব পুরো খবরে। মডেল পিয়াসা মৌ আক্তারের পর আটক হলেন চিত্রনায়িকা পরিমণি। তার বনানীর বাসায় 3 ঘণ্টার অভিযানে বিপুল বিদেশি মদ, আইস ও এলএসডি জব্দের কথা জানিয়েছে র্যাব। এ সময় আটক করা হয়েছে পরিমণির 2 সহযোগীকে। পরিমণির বিরুদ্ধে মাদক আইনে আজ মামলা করবে র্যাব। রাজধানীর বনানীর 19/A সড়কের 12 নম্বর ভবন লেক ভিউ। বুধবার দুপুর 2টা থেকে সেখানে অবস্থান নেয় র্যাবের টহল টিম। 4টার দিকে আসে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার দল। শুরু হয় অভিযান। হেডকোয়ার্টারের অপারেশন তো এটা বলতে পারবে ভালো, আমি আসলে বলতে পারতেছি না। আমি সাপোর্ট দেওয়ার জন্য, বাইরে আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য। এখানে এলাকাটা হলে আসি 2টা, এর থেকেই আমি এই এলাকায় সাপোর্টে থাকি, যার কারণে আমার শুধু বলছে যে বাড়ির সামনে আসেন, এই আমি চলে আসছি। আচ্ছা, তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি কেমনে বিপদে পড়ছি, বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে। র্যাব সদস্যরা বাসায় আসার পর পরিচয় শুনে দরজা না খুলে ফেসবুক লাইভে আসেন পরিমণি। আমি এখন কি করব? তোমরা একটু থানায় যোগাযোগ করো। আধ ঘন্টা ধরে এই লাইভ চলার পর তার ফ্ল্যাটে ঢোকেন র্যাব সদস্যরা। 2.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। পাওয়া যায় মিনিবারের সন্ধান। সেখান থেকে বিদেশি মদ, এলএসডি ও নতুন মাদক আইস জব্দ করে র্যাব। এ ঘটনায় 2 সহযোগী সহ আটক করা হয় পরিমণিকে। পরে রাত 8টার দিকে জব্দ করা মাদক তোলা হয় গাড়িতে। তার আধ ঘন্টা পর পরিমণি সহ আটক 3 জনকে নিয়ে যাওয়া হয় আরেক গাড়িতে করে। র্যাব সদর দপ্তরে নিয়ে চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। র্যাব জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগে আটক হয়েছেন পরিমণি। আমরা আপনাদেরকে এই ব্যাপারে পরে জানাবো, এই প্রেক্ষিতে আপনাদেরকে আমরা আলাদাভাবে জানাবো। সম্প্রতি মডেল পিয়াসা ও মৌ আক্তার গ্রেপ্তারের পর থেকেই পরিমণির বাসায় অভিযান হতে পারে বলে ধারণা হচ্ছিল। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পরিমণির বন্ধু প্রযোজক নজরুল ইসলাম রাজকেও বনানী থেকে 2 সহযোগী সহ আটক করেছে র্যাব। রাত 8টার দিকে তার বনানীর বাসায় শুরু হয় অভিযান। প্রায় 2 ঘন্টার তল্লাশি শেষে পাওয়া যায় বিপুল বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, সীসা তৈরি সরঞ্জাম। পরে তাকেও নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। বনানীর বাসা থেকে পরিমণিকে আটকের পর তার বন্ধুর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে যায় র্যাব। সেই ভবনে থাকা রাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। বুধবার 10টার দিকে শেষ হয় অভিযান। উদ্ধার হয় বিপুল বিদেশি মদ, বিয়ার, সীসা সরঞ্জাম ও ইয়াবা। মেলে বিকৃত যৌনাচারের নানা সরঞ্জাম। পরে 2 সহযোগী সহ আটক করা হয় রাজকেও। গোয়েন্দা তথ্য বলছে, পরিমণি সহ মডেলদের সঙ্গে ব্যবসায়ী সহ উচ্চবিত্তদের পরিচয় করিয়ে দিতেন রাজ। চলচ্চিত্রের অভিনয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পরিমণির বড় পর্দায় অভিষেক 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্র দিয়ে। আর সেই ছবিটির প্রযোজক ছিলেন নজরুল ইসলাম রাজ। আটকের পর রাজকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 7 দিনে 1 লাখ করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 13 লাখ। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 241 জনের। জানিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 21,638 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব জনগণকে টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যু সংক্রমণ কমছে না।
গত ২৪ ঘন্টায় ৪৯,৫১৪ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত আরও ১৩,৮১৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৯১%। নতুন করে মৃত্যু হয়েছে ২৪১ জনের, এর মধ্যে ঢাকা বিভাগেই ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, খুলনায় ৩৬, রংপুরে ১৫, রাজশাহীতে ১২, বরিশাল ও সিলেটে মৃত্যু হয়েছে ৫ জন করে। এ অবস্থায় লকডাউনের চেয়ে জনগণকে যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। এখন লকডাউন দেওয়া মানেই হলো দেশের অর্থনীতির ক্ষতি হওয়া। তবে যদি আমরা গণটিকা এবং মাস্ক পরতে পারতাম, মাস্ক অর্থাৎ প্রত্যেকটা লোকের মুখে মাস্ক থাকবে, বাইরে যাবে ঠিকই, স্বাভাবিক কাজকর্ম করবে, শুধুমাত্র হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন অথবা বিয়ে এইসব অনুষ্ঠান বাদ দিয়ে গণপরিবহন হোক, দোকান হোক অথবা অফিস আদালত হোক, মাস্কটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৬,১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১,৪১,১৫৭ জনে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামাল দিতে গিয়ে অনেকটা দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর এই হাসপাতালে আইসিইউ বেডের কি অবস্থা, সেগুলো কয়টি ফাঁকা আছে? এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি প্রতিদিন দেওয়া হয় সে অনুযায়ী কালকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যে এখন পর্যন্ত ১২টি আইসিইউ ফাঁকা থাকার কথা বলা হয়েছে। তবে সেই আইসিইউগুলো এতক্ষণে কিন্তু আর ফাঁকা নেই, অর্থাৎ সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এগুলি আমরা হাসপাতাল সূত্রে তথ্য আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আপনি জানেন যে রাজধানীতে যে ১৭টি সরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড, প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ, এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও রোগীর চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমি যদি ছবিতে আপনাকে দেখাতে চেষ্টা করি তাহলে আপনি দেখবেন যে এখনও 2টি অ্যাম্বুলেন্স কিন্তু মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। আর আপনি জানেন ঢাকা শহরে যে করোনা ডেডিকেটেড বেসরকারি হাসপাতালগুলো আছে সে বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আইসিইউ শয্যা খুব একটা ফাঁকা নেই। 500রও বেশি আইসিইউ শয্যা থাকলেও এখন কিন্তু 90-এর কিছুটা বেশি, অর্থাৎ 94টি আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। তো সব কিছু মিলিয়ে চাপ বাড়ছে। আর অধিকাংশ রোগী যারা আসছেন সবাই কিন্তু বেসরকারি হাসপাতালের বিল মেটানোর সক্ষমতা রাখেন না, যে কারণে তারা কিন্তু সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ খোঁজেন। এবং এরকম অনেক রোগী আমরা দেখতে পাচ্ছি যারা হাসপাতালের পর হাসপাতাল ঘুরছেন কিন্তু তারা কিন্তু আইসিইউ পাচ্ছেন না। এর পাশাপাশি করোনা চিকিৎসার অনুমোদন নেই এমন কিছু হাসপাতালও কিন্তু এই অনৈতিকভাবে ব্যবসা করছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে, অর্থাৎ করোনা চিকিৎসার অনুমোদন নেই, তারপর তাদের হাসপাতালে মানহীন আইসিইউ থাকার পরও কিন্তু অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রম, করোনা চিকিৎসা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এরকম অভিযোগও কিন্তু আমরা বেশ কয়েকজন মানুষের কাছ থেকে পেয়েছি। তো সব মিলিয়ে এটা বলাই যায় যে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে গেল কিছুদিন ধরে, যে ঊর্ধ্বগতি আমরা দেখছি সে ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে তাহলে হাসপাতালের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে তারা বলছেন যে স্বাস্থ্য বিভাগ ফিল্ড হাসপাতাল, 5টি ফিল্ড হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছে সে উদ্যোগ যত দ্রুত আলোর মুখ দেখবে, হাসপাতাল ব্যবস্থাপনায় একটা ইতিবাচক দিক ততদিনে তৈরি হবে। অবশ্য এখন পর্যন্ত 5টি ফিল্ড হাসপাতাল নির্মাণের কথা থাকলেও বঙ্গবন্ধুতে বিএসএমইউ যে ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে সেটি কিছুদিনের মধ্যে চালু হবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু বাকি যে 4টি ফিল্ড হাসপাতাল সেগুলো তৈরি হতে 2 থেকে 3 মাস আরও সময় লেগে যেতে পারে বলে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র থেকে জানতে পেরেছি। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বরিশাল বিভাগে 6 জেলায় বর্তমানে 17,000 করোনা রোগীর বিপরীতে আইসিইউ রয়েছে মাত্র 37টি। পাশাপাশি 25টি ভেন্টিলেটর দিয়ে চলছে করোনা রোগীর সেবা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বিভাগের অন্য জেলা উপজেলায় নাগালের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। কোনো কিছুতেই থামছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি, যে কারণে প্রতিটি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনা শনাক্ত রোগী 17,000-এর উপরে। বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
আমাদের সব জেলাগুলোই আক্রান্ত এবং এখন আমার মনে হচ্ছে আমার আক্রান্ত তুঙ্গে। অন্যান্য বিভাগের তুলনায় জনবল সংকট আছে, সেক্ষেত্রে আমাদের যেটুকু আছে তাকে সর্বাধিক কার্যকরিতা করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং কোথাও আমরা এখন পর্যন্ত গ্যাপ সৃষ্টি হইতে দেই না। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি ৮০% রোগী আশপাশের জেলার। বিভাগের অন্য জেলা উপজেলাতে করোনার পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের। বীরপুর উপজেলায় ছিলাম 2 দিন, ওখানে ওরকম করোনার চিকিৎসা ব্যবস্থা নাই এবং হেরা করোনার পজিটিভ আসলে এখানেই পাঠায়। গ্রামে কোনো আর ট্রিটমেন্ট হইতেছে না, এই জন্য আমরা বরিশালে আসছি। শুরুর দিকটা মনে হইতেছে ওইখানে যারা চিকিৎসা দিচ্ছে তারা ম্যাক্সিমামই এটা বরিশালের সিটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হসপিটাল, এ মনে করি এখানে রোগীগুলো পাঠিয়ে দিচ্ছে। বরিশাল মেডিকেলে 26টি, পটুয়াখালী জেনারেল হাসপাতালে 5টি, ভোলা জেনারেল হাসপাতালে 6টি আইসিইউ শয্যা রয়েছে। পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে নেই সেই সুবিধা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যদি শুরু করি, সেখান থেকে 150 বেড থেকে আমাদের 300 বেডের করোনা ইউনিট চালু হয়েছে। আমাদের জেনারেল হাসপাতাল বরিশাল, যেটা সম্পূর্ণভাবেই কোভিড ডেডিকেটেড হসপিটাল আপনার ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা জেলায় আপনার জেলা হাসপাতালে তার করোনা রোগীর শয্যা বাড়ানো হয়েছে। যেভাবে সংক্রমণ হচ্ছে আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি আছে যদি আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হই। বরিশাল বিভাগে গত জুনে করোনা আক্রান্তের সংখ্যা 2094 জন হলেও জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় 15,545 জনে। একই সময়ে মৃত্যু 19 থেকে বেড়ে হয় 164 জনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ায় কুমিল্লায় কয়েক গুণ বেড়েছে সিলিন্ডার অক্সিজেনের চাহিদা। এই সুযোগে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি রিফিল ও সিলিন্ডারে বেশি দাম নিয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। করোনার উচ্চ সংক্রমণে নাজেহাল কুমিল্লা। সেখানে এক সপ্তাহের মধ্যে 4 গুণ বেড়েছে অক্সিজেনের চাহিদা। স্থানীয়ভাবে রিফিল স্টেশন না থাকায় চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারছে না হাসপাতালগুলো। সময় মতো অক্সিজেন না পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারছেন না অনেক রোগী। বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনেরা হন্যে হয়ে ঘুরছেন অক্সিজেন রিফিলের জন্য। একটু গ্যাসের ব্যবস্থা করেন, আমরা ওনারা একটু অক্সিজেন দিয়ে দেখি কি অবস্থা, ওনারা আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে। এদিকে সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অক্সিজেন, গ্যাস ও সিলিন্ডারের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। রিসিপ্ট দিতে চায় না ওরা আমাদের। যে অক্সিজেন 180 টাকা করে, তারা এটা রাতের অন্ধকারে 700-800 টাকা করে বিক্রি করে, 1000 টাকা পর্যন্ত। তার বাড়িতে বিতরণ করতেছে, সিলিন্ডার গেলে পাবেন বাড়ির ভিতরে তারা অক্সিজেন লুকিয়ে রাখছে। অক্সিজেনের দাম ও গুণগত পর্যবেক্ষণে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযুক্তদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কখনোই মানুষের শরীরে প্রবেশ করা উচিত না এবং এটা মানুষের ক্ষতি করে। ইতিমধ্যে আমাদের কাছে একটা অভিযোগ ছিল, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা অভিযোগ পাই, এই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। করোনা মহামারীর সময় অক্সিজেন ও সিলিন্ডারের মান নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির তাগিদ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় হাসপাতালগুলোতে মৃত্যু অনেকটা কমে এসেছে, এত মৃত্যু কিভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে, চিকিৎসকেরা কি বলছেন? হ্যাঁ, খুলনাতে গত কয়েকদিন ধরে কিন্তু যে মৃত্যুর সংখ্যা যেমন কমে এসেছে, তেমনি কিন্তু করোনা সংক্রমণের হারও কমে এসেছে। খুলনাতে এখন করোনা সংক্রমণের যে হার রয়েছে সেটা কিন্তু 20% নিচে নেমে চলে এসেছে। আর এখন যদি আমি কিন্তু দেখাতে চাই, আমরা খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে দাঁড়ানো আছে। এখানে এখন যারা করোনা পরীক্ষা করতে দিচ্ছে, সেই করোনা পরীক্ষা প্রত্যাশীরা এবং রোগীর স্বজনেরা বর্তমানে অবস্থান করছেন। সকাল 9টা থেকে এখানে 12:30 পর্যন্ত আসলে করোনা নমুনা পরীক্ষা হয়ে থাকে এবং এই করোনা নমুনা পরীক্ষার ছাড়িও কিন্তু অনেকটা কমে এসেছে। আগে যেখানে এখানে প্রতিদিনই আমরা দেখতাম যেটা দীর্ঘ লাইন হতো, সেই দীর্ঘ লাইনটাও কিন্তু চলে এসেছে। এটা জুন জুলাই মাসে যেখানে করোনা সংক্রমণের হার খুলনাতে 45% উপরে চলে গিয়েছিল, সেখানে কিন্তু সেটা এখন 20% নিচে নেমে গেছে। এবং এই ব্যাপারে যখন আমরা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জনের সঙ্গে কথা বলছি, তখন তারা আমাদের যেটা বলেছেন যে আসলে মূলত খুলনাতে লকডাউন চলছে আজ অনেকদিন ধরেই। সরকার জাতীয় পর্যায়ে 14 দিনের লকডাউন শুরু হওয়ার আগে থেকেই প্রায় 1.5 মাস ধরে খুলনাতে লকডাউন এবং স্বাস্থ্যবিধি জারি করেছিল। এই লকডাউন এবং স্বাস্থ্যবিধির কারণেই আসলে সংক্রমণের হারটা কমিয়ে আসা না সম্ভব হচ্ছে। তবে এর সঙ্গে তারা বলেছেন যে এই সংক্রমণ কমে আসার কারণে খুব বেশি আনন্দিত হবার বা খুব বেশি স্বস্তির কোনো কারণ নেই। অর্থাৎ স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধানের যে বিষয়গুলো রয়েছে এবং
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পর্যায়ে যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলোকে আমাদের মেনেই চলতে হবে, তা না হলে এই অবস্থার অবনতি হতে পারে। আমরা আজকে সকাল 8টার দিকে এখন পর্যন্ত খুলনাতে যে 5টি হাসপাতাল রয়েছে সেই 5টি হাসপাতালের 3টি হাসপাতালের তথ্য জানতে পেরেছি, যার মধ্যে একটি মাত্র শহীদ আবু নাসের হাসপাতালে একজন ব্যক্তি মারা গেছেন এবং যেটি খুলনার বাসিন্দা। আর এই খুলনা মেডিকেল কলেজের যে হাসপাতালের পাওয়ার ইউনিটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই ইউনিটে মূলত 200 শয্যা রয়েছে, এখন শিক্ষকরা ফাঁকা রয়েছে। তবে যে বিষয়টি হয়েছে যে খুলনাতে আইসিইউ বেডের যে একটা সংকট, সেই আইসিইউ বেডের সংকট তৈরি হয়েছে, কারণ গুরুতর রোগীদেরকে আসলে আইসিইউ সুবিধার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছে এবং তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এবং এই বিষয়ে এর কারণ হিসেবে আসলে আমরা যখন সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে খুলনাতে সরকারিভাবে মূলত 30টি বেডের আইসিইউ শয্যা তারা দিতে পেরেছেন, কিন্তু এর বেশি তারা এখন পর্যন্ত করতে পারেনি, যার কারণে সরকারি হাসপাতালগুলোতে আসলে আইসিইউ বেড পেতে গেলে রোগীদেরকে একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক রোগীদেরকে বেশিরভাগ সময় বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই বেসরকারি হাসপাতালগুলোর উপরে নির্ভরশীল হতে হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলো নির্ভরশীল হওয়ার কারণে মূলত তাদেরকে কিন্তু এখন অতিরিক্ত পরিমাণ টাকা অর্থ ব্যয় করতে হচ্ছে। আর এই যে মৃত্যুর সংখ্যার ব্যাপারে অবশ্য বলছেন যে উপজেলা এবং জেলা পর্যায়ে আসলে যদি সচেতনতা আরো বেশি বৃদ্ধি না করা যায়, তাহলে আসলে হাসপাতালগুলোতে রোগীর যে চাপ, এই রোগীর চাপ। অভিজিৎ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু বরিশালের পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, হাসপাতালের পরিস্থিতি নিয়ে জানাবেন। রোগী ভর্তির হার এখন কেমন, আর হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামে কোনো ঘাটতি এই মুহূর্তে আছে কিনা? দেখুন, এই বরিশালের করোনা জুলাই থেকে যে ছবল দিয়ে চলেছে, এখন পর্যন্ত যে অবস্থা, তাতে সুসংবাদ বলতে কিছু নেই। হাসপাতালে অক্সিজেন আছে, রোগী আছে, সবকিছু আছে, ব্যবস্থাপনা নেই। স্পষ্টত বলে দেওয়া যায় যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে হাহাকার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যত রকম কাগজি কথাবার্তা আছে এগুলো বলেন সাধারণত সেখানকার যারা কর্তৃপক্ষীয় লোকজন আছেন তারা, কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। খুলনাতে যদি বলা যেত যে করোনা কমে এসছে, মৃত্যুহার কমেছে, তাহলে আসলে বরিশালের জন্য সেটি সুসংবাদই হতো, কিন্তু তা বলা যাচ্ছে না। গত 24 ঘন্টায় বরিশালে 19 জন মারা গেছে। সেই 19 জনের মধ্যে 2 জন করোনা আক্রান্ত, 17 জন হচ্ছে উপসর্গ নিয়ে মারা গেছে। এই 17 জন উপসর্গের প্রায় প্রত্যেকের অভিযোগ, গতকালও আমরা গিয়েছি, এখন আসলে করোনা ইউনিটের সামনে যেতে ভয় লাগে। দেখুন, গতকালকে ওই করোনা ইউনিটের সামনে থেকে যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে 335 জন বেরিয়ে এসছেন করোনা আক্রান্ত। এখন পিসিআর ল্যাবের হিসেবটা আমরা যদি দেখি, পিসিআর ল্যাবের পার্সেন্টেজ বরিশালে গত প্রায় 1 মাস যাবত 40-এর নিচে নামছে না। যদি কখনো নামে 39 ভাগ নামে, তাও পরের দিন দ্বিগুণ হয়ে যায়। তো এই অবস্থার মধ্যে এখন বরিশালে মানে করোনা অবস্থা পার করছি আমরা। আর এই করোনাকে সহায়তা করতে করতে লকডাউন কিছুটা প্রশমিত করতে পারত বলে ধারণা করা হয়। বরিশালের লকডাউন চিত্র খুব করুণ। প্রথম 2 দিন যেটা দেখা গিয়েছিল, খুব আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, কিন্তু তখনও আমরা বলেছিলাম এটি লকডাউনের চিত্র নয়, লকডাউনের প্রথম রোববার থেকে শুরু হবে। সেই যে রোববার বরিশালের লকডাউন ফল করেছে, টহল আছে সবার। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের সদস্যদের গাড়িতে টহল দিচ্ছি, দেখছি। কেন যে এই সব টহল, আসলে আমরা সেটাও বুঝি না। যে টহলের তো একটা উদ্দেশ্য থাকবে। এই কি আমার পেছনটা আপনি দাঁড়িয়ে, একেবারে স্বাভাবিক চিত্র, 10টা এই টোটাল এলাকাটি ভরে যাবে। তো এই করোনাকে আমরা বারবার যেটা বলে থাকি যে করোনাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনা যেত লকডাউন দিয়ে। তো সেই লকডাউন বরিশালে কার্যকরিতা এখন পর্যন্ত বলা যায় যে দূরপাল্লার বাস, এখানে আর কি বলার আগে যে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বৈধ লঞ্চ এবং বৈধ বাস এগুলো চলাচল বন্ধ রয়েছে। অবৈধ যা আছে তার সবকিছুই চলছে এবং সবার সামনে প্রকাশ্যে গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে, সবকিছুই চলছে এবং সবার সামনে প্রকাশ্যে গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে। সুতরাং এক্ষেত্রে লকডাউনও কোনো সহযোগিতা করতে পারে না। অক্সিজেনের বিষয়টি যে বলা হচ্ছে যে পর্যাপ্ত অক্সিজেন বরিশালে দিলে পর রোগীরা বাঁচত, কিন্তু বরিশালে অক্সিজেন ক্ষেত্র রয়েছে, অক্সিজেন সাপ্লাই ভালো না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যেভাবে সাপ্লাই দেওয়া হয় তাতে রোগীরা অক্সিজেন পাচ্ছে না, তাই পড়ছে। এটি হচ্ছে এখানকার বাস্তব।
খুলনা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরুলে শাস্তি হবে, এমন বক্তব্য প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বুধবার নিজ নিজ মন্ত্রণালয়ে এসব কথা জানান দুই মন্ত্রী। ছাড়া কোনো লোক 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। 11 আগস্ট থেকে 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরুলে শাস্তিযোগ্য অপরাধ হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে একদিনের মাথায় সে বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু, যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। তথ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়স্ক কেউ রাস্তায় বেরুলে শাস্তি হবে এমন সিদ্ধান্ত সরকার নেয়নি। গতকাল যে বৈঠক হয়েছে অনলাইনে হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আবার কেউ কেউ প্র্যাকটিক্যালিও ছিলেন। আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে। মঙ্গলবার রাতেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যে মন্ত্রণালয় সম্মত নয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা গ্রহণে দিন দিন বাড়ছে আগ্রহ। সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রগুলো রয়েছে দীর্ঘ লাইন আর টিকা গ্রহীতাদের ভিড়। টিকা কার্যক্রমের আরও খবর জানাতে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, টিকা কার্যক্রম কেমন চলছে? যারা টিকা গ্রহীতা তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, যারা সকালেই টিকা নিতে এসেছে তাদের অভিযোগের আসলে অন্ত নেই। কারণ আমার পেছনে যে যারা অপেক্ষা করছেন টিকা নেওয়ার জন্য, তারা কেউ ভোর 5টা 6টা বা 6:30টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু তাদের অভিযোগ যে এই লাইনে তারা সকালে এসে দাঁড়ালেও এই ভেতর দিয়ে বা বিভিন্নভাবে অনেকে নিয়ম ভঙ্গ করে বা এখানে যারা আনসার সদস্য আছেন তাদের বিভিন্নভাবে ম্যানেজ করে তা অনেকে আগে সিরিয়ালে চলে যাচ্ছে। এটি মূলত এখন যে অভিযোগ পাচ্ছি সেই অভিযোগ। এছাড়া দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, বলা চলে এক পাশে মহিলাদের লাইন, এক পাশে পুরুষদের লাইন, দুটি লাইনই অনেক দীর্ঘ। এবং এই লাইনে যারা অপেক্ষা করছেন তারা আসলে SMS পাওয়ার যে বিষয়, অর্থাৎ টিকা নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশনের পর SMS এর অপেক্ষা, সেই অপেক্ষা কারো 1 মাস, কারো 1.5 মাস, আবার কারো 20-25 দিনের মধ্যেও চলে এসেছে। অর্থাৎ এই যে টিকা নিতে SMS এর জন্য অপেক্ষা, এরপর টিকা নিতে এসে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এটি আসলে যারা টিকা নিতে আসছে তারা বলছেন এটি একটি ভোগান্তি। এর পাশাপাশি আপনি দেখছেন যে এই করোনা সংক্রমণ যখন ভয়াবহ পরিস্থিতি বলা চলে, ঊর্ধ্বমুখী, এর মধ্যেও টিকা নিতে যারা আসছে তাদের এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি বলে যে কথা সেটি কিন্তু নেই। কারণ এখানে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব যেটি বলি না কেন এখানে নেই। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু এটি নিয়ন্ত্রণে কাজ করছে না। এখানে যারা লাইনে দাঁড়াচ্ছেন যদিও তারাও কিন্তু এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে তেমন কোনো তাদের পক্ষ থেকে উদ্যোগ দেখছে না। কারণ যেই আসছেন সেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন, খুব কাছাকাছি অনেকটা গাদাগাদি করে দাঁড়িয়ে যাচ্ছেন। এরপর যখন টিকা নিতে এই গেটের ভেতরে প্রবেশ করতে পারেন, ভেতরে কিন্তু আরও একটু বেশি গাদাগাদি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে বাইরে যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে আসলে এই কর্তৃপক্ষ যদি উদ্যোগ নিত এই করোনা সংক্রমণের যে ভয়াবহতা, ঊর্ধ্বগতি, এর মধ্যে টিকা নিতে এসে কেউ যাতে সংক্রমিত না হয়, এর জন্য অবশ্যই কর্তৃপক্ষেরই উদ্যোগ নিতে হবে। এটি এখানে যারা টিকা নিতে আসছেন তাদের বক্তব্য। আর একটি বিষয় আমি এখানে দেখেছি যে অনেক বয়স্ক মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, তারা আসলে অনেকেই ফিরে যাচ্ছেন, থাকতে পারছেন না। এই রোদের মধ্যে বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কিছুক্ষণ আগে আমি একজনকে দেখেছি যে তিনি আসলে ফিরে গেলেন, আজকে তিনি টিকা নিতে পারলেন না। সবকিছু মিলিয়ে ঢাকার প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষদের কিন্তু উপচে পড়া ভিড়। কারণ আগ্রহ যে বেড়েছে এটি আমরা বুঝতে পারছি যে আসলে সব বয়সী শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন টিকা নিতে ভিড় করছে বিভিন্ন কেন্দ্রে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।
দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে। অর্থ বছরের শুরুর মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 7 ভাগ কম। ঈদের ছুটি ও লকডাউনের প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। বারবার এডিস লার্ভা পেলে 10 গুণ জরিমানার হুঁশিয়ারি ঢাকা উত্তরের মেয়রের। দক্ষিণে ডেঙ্গু এ মাসেই নিয়ন্ত্রণ হবার আশা। লকডাউনের মধ্যেই সকাল থেকে রাজধানীর সড়কে বেড়েছে মানুষ এবং ব্যক্তিগত গাড়ির চলাচল। বিভিন্ন চেকপোস্টে পুলিশের তৎপরতাও অনেকটা শিথিল। লকডাউনের 14তম দিনে রাজধানীর সড়কের চিত্র অনেকটাই স্বাভাবিক দিনের মতো। গণপরিবহন ছাড়া সড়কে চলেছে সব ধরনের যানবাহন। আলোচনাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, যাত্রাবাড়ির চিত্র জানাবেন, কি পরিস্থিতি রাস্তার? কিন্তু বলছিলেন 14তম দিন অর্থাৎ সবচেয়ে কঠোরতম লকডাউনের যে কথাটি আমরা শুনে আসছিলাম তার কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে শেষ দিন হওয়ার কথা ছিল, যদিও গত মঙ্গলবার এর আসলে সময়সীমা বাড়িয়ে আরও 5 দিন করা হয়েছে। আমরা কিন্তু বলেছিলাম যে লকডাউনের শুরুর দিন থেকে আমরা সবাইকে জানাচ্ছিলাম কী ধরনের লকডাউন হচ্ছে। আমরা প্রথম 2 দিন কিন্তু লকডাউনের চিত্র লকডাউনের মতোই দেখেছিলাম এবং কঠোরতম লকডাউন দেখেছিলাম। কিন্তু সেই কঠোরতম লকডাউনের এখনকার চিত্রটা আমি যদি আপনাদের দেখাতে চাই, কিংবা আপনারা হয়তো দেখছেন যে এই যে জ্যাম, এটা কিন্তু খুব একটু পরে পরে কিন্তু লেগে যাচ্ছে এই যাত্রাবাড়ি মোড়ে। অর্থাৎ লকডাউনের সময় ব্যক্তিগত গাড়ি কিংবা যানবাহনের জ্যাম কিন্তু এটা কখনোই প্রত্যাশিত না, কিন্তু সেটাই কিন্তু আমরা দেখে আসছি। লকডাউন 23 তারিখে শুরু হওয়ার পরে 25 তারিখের পর থেকে, অর্থাৎ ব্যাংক, অফিস যখন খুলে গিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান যখন খুলে গিয়েছে, তারপর থেকে কিন্তু আসলে আমরা এই চিত্রই দেখছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা যতই দেখি মাঠে, আমরা কিন্তু পুরো সময়কাল 14 দিনই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, কিন্তু সেটা আসলে কতটা কঠোর ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করা যায়। কারণ এটা যেহেতু সরকারি তরফ থেকে বলা হয়েছে সবচেয়ে কঠোরতম লকডাউন হবে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শারীরিক উপস্থিতি দেখলেও কিন্তু তাদের কঠোরতা আমরা দেখিনি। কারণ আমি যদি একটু তুলনা করি যে গত 1 তারিখ থেকে 14 তারিখের লকডাউনে আমরা যেখানে দেখেছি যে 38 লাখ টাকা মানুষজনকে অপ্রয়োজনে বাইরে বের হওয়ার জন্য জরিমানা করা হয়েছে, সেখানে কিন্তু আজ 14তম দিন পর্যন্ত গতকালের হিসাব অনুযায়ী 25 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 5,900 জনের মতো, সেখানে গতবার কিন্তু 8,500 গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর এই গ্রেপ্তার এবং এই জরিমানার সংখ্যা থেকে কিন্তু বোঝা যায় যে মানুষজন এবার হয়তো গতবারের চেয়ে প্রয়োজনেই বের হয়েছে, এবং আমরাও যখন কথা বলেছি তারাও কিন্তু বলেছে যে তারা আসলে প্রয়োজনেই বের হচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু অফিস, তাদের বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে, কিন্তু আমরা সেই সব বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। তো যাত্রাবাড়ি থেকে এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। ক্ষমতার কেন্দ্রে থেকেও ছিলেন খুব সাধারণ, বিনয়ী ও নিরহংকার। বিলাসিতায় নয়, ব্যস্ত থেকেছেন খেলাধুলা, নাটক ও গান বাজনা নিয়ে। 66, 69 ও 71-এর আগুন ঝরা দিনে সংগঠক হিসেবে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। আজ তার 72তম জন্মদিন। 1949-এ শেখ মুজিব যখন রাষ্ট্রভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন, শেখ কামালের বয়স তখন মাত্র 2 মাস 10 দিন। 52-র 27 ফেব্রুয়ারি যখন মুক্তি পান, শিশু কামাল তখন একটু একটু কথা বলতে শিখেছে। কামাল জন্ম হওয়ার পর থেকে তো বেশিরভাগই জেলখানায়। কামাল তো আব্বাকে আব্বা বলে ডাকারও সুযোগ পাইনি। আমরা একসাথে যখন খেলতাম, আমি আব্বা বলে ডাকতাম, ও আমাকে জিজ্ঞেস করতো, হাসফা তোমার আব্বাকে? আমি একটু আব্বা বলি। কামালের শৈশবের বেশিরভাগ সময় কেটেছে বাবাকে ছাড়াই। 5-6 বছর টুঙ্গিপাড়ায় কাটানোর পর শিক্ষা জীবন শুরু ঢাকায় সেগুনবাগিচার ডনস কিন্ডারগার্টেন স্কুলে। 1967 সালে শাহিন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। ছায়ানটের সেতার বাদন বিভাগেরও ছাত্র ছিলেন শেখ কামাল। প্রেসিডেন্টের ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, বড় নেতার ছেলে, আমার মনে হয় সে নিজেও এটা মনে করতো না। মানে এত সিম্পল ছিল, যার কিছুই নাই, সবচেয়ে নিরীহ ছেলেটাও তার বন্ধু ছিল। অনেক ভালো অর্গানাইজেশন, এবং সে বেঁচে থাকলে বঙ্গবন্ধুর ছেলে বঙ্গবন্ধুর মতো হইত। ক্রিকেট, ভলিবলের পাশাপাশি নৈপুণ্য দেখান দৌড়েও। ফুটবল, হকি, বাস্কেটবল নিয়েও ছিল ব্যাপক আগ্রহ। দেশের ক্রীড়া আর সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছানোর লক্ষ্য ছিল কামালের। এরই ধারাবাহিকতায় গড়ে তোলেন আবাহনী ক্রীড়া চক্র। শেখ কামাল আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার। তার সাথে আমার ছাত্র জীবন থেকে তার সাথে আমার পরিচয়। স্কুল লেভেলে যখন আমরা ছিলাম, ধানমন্ডির মাঠে আমরা একসাথে খেলাধুলা করেছি। স্বাধীনতার পরে
ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য সে যে উদ্যোগ নিয়েছিল, সেটারই আজকে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি। 1971-এ বাংলাদেশ স্বাধীন করার ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে ডাকে সাড়া দিয়ে শেখ কামাল দায়িত্ব নিলেন মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানের এনডিসি হিসেবে। ফিরলেন যুদ্ধ জয় করেই। জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শেখ কামাল চ্যালেঞ্জ নিলেন খেলাধুলা আর দেশের সংস্কৃতি অঙ্গন পুনর্গঠনের। গড়ে তোলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। 1975-এর 15ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ঘাতকের বুলেট কেড়ে নেয় শেখ কামালের প্রাণ, তবে ছুঁতে পারেনি স্বপ্নকে, বরং গত 4.5 দশকে বাস্তব রূপ পেয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হবে সকালে। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 ক্যাটাগরিতে 10 ক্রীড়াবিদ আর 2 প্রতিষ্ঠান পাচ্ছে পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, ছিলেন একজন স্বপ্নিক তরুণ। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে তার অবদান অসামান্য। তিনিই প্রথম এদেশে আধুনিক আর আন্তর্জাতিক মানের খেলাধুলার যাত্রা শুরু করেছিলেন। 5 আগস্ট ক্রীড়াঙ্গনের এই স্বপ্নসারথীর জন্মদিন। এই দিনেই সম্মানিত করা হবে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের। এবছর 7 ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন 10 জন ক্রীড়াবিদ ও 2টি প্রতিষ্ঠান। শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাজী সালাউদ্দিন। এবার আজীবন সম্মাননা দেয়া হচ্ছে বাফুফের সভাপতি ও সাবেক তারকা ফুটবলারকে। সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন 3 জন। সরাসরি টোকিও অলিম্পিক খেলা আর্চার রোমান সানা, পরপর 2বার এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবি আক্তার সীমান্ত ও এসএ গেমসে 2 স্বর্ণ ও 2 রৌপ্য পাওয়া সাঁতারু মাহফুজা খাতুন শিলা পাচ্ছেন এই পুরস্কার। উদীয়মান অ্যাথলিট ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্রিকেটার আকবর আলী, দাবায় বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ফাহাদ এবং বঙ্গমাতা অনূর্ধ্ব-17 গোল্ড কাপে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার উন্নতি খাতুন। সেরা সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়া সংগঠক হিসেবেও 2 জনকে সম্মাননা দেয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা 1 লাখ টাকা ও স্মারক পাবেন। গণভবন থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়া পরিষদের এই ধরনের পুরস্কারের প্রবর্তন আমরা শুরু করেছি। আমরা এই বাধাকে আমরা শেষ করতে যাচ্ছি এবং প্রথমবারের মতো শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে এই পুরস্কারটি আমরা চালু করতে যাচ্ছি। সবশেষ 1991 সালে ঘোষণা করা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 3 দশক পর শেখ কামালের নামে নতুন রূপে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বারবার সতর্ক করার পরও কোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে 10 গুণ জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপসের আশা, এ মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। গেল 2 সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। প্রতিরোধে এডিস বিরোধী অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বেশিরভাগ নির্মাণাধীন ভবনে। এরই ধারাবাহিকতায় ভাটারার মাদানী অ্যাভিনিউ অভিযান চালায় ডিএনসিসি। এ সময় উত্তরের মেয়র কাউন্সিলরদের নির্দেশ দেন এডিসের প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করার। আপনার নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন। জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, কিন্তু এটা 2 লাখ টাকা চলে যাবে। যাদেরকে 2 লাখ টাকা করেছি নেক্সটে পেলে 2 লাখ টাকা পারবে না, কিন্তু এটা 4 লাখ টাকা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। উত্তরের সব ওয়ার্ডেই চলছে এমন প্রচারাভিযান। নিজ বাড়ি কেউ পরিষ্কার করতে না পারলে সিটি কর্পোরেশনকে জানানোর পরামর্শ দেন 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যার যার বারিন্দা, যার যার ছাদ, যার যার গ্রেস, এটা তাদেরকে পরিষ্কার করতে বলতেছি। আর যদি কেউ না পারেন তাহলে আমাদের সাহায্য নেন, আমাদের ক্লিনারের সাহায্য নেন। রাজধানীর খিলগাঁওয়ে সরকারি কোয়ার্টার ও প্রতিষ্ঠান ঘুরে দেখেন দক্ষিণের মেয়র। সেখানেও পাওয়া যায় এডিসের লার্ভা। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়।
আমরা যদি সবাই একটু দায়িত্বশীলভাবে কাজ করি তাহলে এত দূর মানে বিস্তার হতে পারে না। পরে সেগুনবাগিচার ড্রেন পরিষ্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাপস। বলেন, ঠিকভাবে পরিষ্কার না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী কাকরাইলে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনে গ্যারেজে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফুলবাড়িয়া সদর দপ্তরে 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়। স্থানীয়রা জানান, গ্যারেজটিতে পুরনো গাড়ি রাখা হতো। এছাড়া বিভিন্ন সময় গাড়ি মেরামতের কাজও করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংবাদ পেয়েছি আমরা 58তে নিয়ন্ত্রণ এবং আমাদের সম্পূর্ণ আগুন নির্বাপন 1টা 18তে। আর আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে 8টা ইউনিট ছিল। কয়টা গাড়ি পুড়ে গিয়েছে জানতে পেরেছেন? এখানে 7টা থেকে 8টা গাড়ি পুড়ে গেছে। 11টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসজিটিবি। বিনামূল্যের বই ছাপানো কাজে নিম্নমানের কাগজ ব্যবহার সহ নানা অনিয়মের দায় তাদের। তবে সমিতির অভিযোগ, এসব প্রতিষ্ঠান নাম বদল করে এবারও দরপত্রে অংশ নিচ্ছে, যা তদারকি করা হচ্ছে না। 2010 সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়, কিন্তু এবছর নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া সম্ভব হয়নি। করোনার কারণে সংকট তৈরি হয়েছে বলছে এনসিটিবি। এদিকে এ সুযোগে নিম্নমানের কাগজে বই ছেপেছে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান। কেউ কেউ বেঁধে দেয়া সময়ের অনেক পরে বই সরবরাহ করেছে। এরকম নানা অভিযোগের কারণে টাঙ্গাইল অফসেট, রেজা প্রিন্টার্স, কমটেক কম্পিউটার, মিলন প্রিন্টিং, নাইমা আর্ট, এসআর প্রিন্টিং সহ 11টি মুদ্রণ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে এনসিটিবি। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়েছে। আমাদের অতিরিক্ত যে দরপত্র যে নির্দেশিকা আছে সেগুলো যদি ব্যত্যয় করে থাকে বা সেটি যদি অসঙ্গতি হয়ে থাকে, তখন আমরা তাদেরকে ওই জরিমানা সহ তাদেরকে কালো তালিকাভুক্ত করে দিই। সেইভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে মুদ্রণ মালিক সমিতি বলছে, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে, নাম পাল্টে তারাও দরপত্রে অংশ নিয়েছে। এইবার এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো অন্য নামে অতীতের ন্যায় নতুন করে দরপত্রে অংশগ্রহণ করে বাজারে এসেছে, দরপত্রে অংশগ্রহণ করেছে, এখানে ম্যানেজ করা হয় এটা। তবে এনসিটিবি বলছে, কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাজ নেয়ার কোনো সুযোগ নেই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে বুড়িগঙ্গায় দূষণ কমেছে, ফিরেছে পানির আদর্শ মান। বসিলা ব্রিজ থেকে সোয়ারি ঘাট পর্যন্ত 6 পয়েন্টে প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেন মিলেছে 5 মিলিগ্রাম। গবেষকরা বলছেন, লকডাউনের কারণে নদী পাড়ের শিল্প কারখানা বন্ধ, বর্ষা শুরু হয়, নদীতে প্রাণ ফিরেছে। এই অবস্থা ধরে রাখতে শিল্প বর্জ্য ফেলা বন্ধ, পাড় দখলমুক্ত ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধের তাগিদও দিয়েছেন তারা। বর্ষা এলেই প্রাণ ফেরে বুড়িগঙ্গায়। 29 কিলোমিটার দৈর্ঘ্য ও 302 মিটার প্রস্থের এই জলাধারে সারা বছর কালো পানি দুর্গন্ধ থাকলেও এ সময় সচল হয় প্রবাহ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে, নদীর পানির মান নির্ণয়ে প্রধান নির্দেশক দ্রবীভূত অক্সিজেন, যা প্রতি লিটারে 5 মাত্রায় থাকতে হয়। 2019-এর ডিসেম্বর থেকে 2020-এর এপ্রিল পর্যন্ত 5 মাসে অক্সিজেন মিলেছে 1.8 মিলিগ্রাম। আর এবছর লকডাউনে শিল্প কলকারখানা বন্ধ থাকায় বসিলা ব্রিজ, ব্যাটারি ঘাট, পুরাতন বুড়িগঙ্গা চ্যানেল ও সোয়ারি ঘাট পর্যন্ত 7 পয়েন্টে দ্রবীভূত অক্সিজেন প্রায় 5 মিলিগ্রাম। ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টগুলো বন্ধ করতে পারলে, এই যে যান চলাচল যেগুলো করে নৌযান, সেগুলো থেকে যে দূষণটি হচ্ছে সেটি বন্ধ করতে পারলে এবং সুয়ারেজ লাইনগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু সারা বছরই আমরা এই বর্ষা মৌসুমের মতো বিশুদ্ধ পানি নদীগুলোতে নিশ্চিত করতে পারবো। তবে পরিবেশবাদীরা বলছেন, নদীর আসল চিত্র মেলে শুকনো মৌসুমে। রাজধানীর 68টি সুয়ারেজ লাইন দিয়ে দিনে প্রায় 500 টন বর্জ্য পড়ে বুড়িগঙ্গায়। সঙ্গে আছে 24 থেকে 30 লাখ লিটার শিল্প বর্জ্য। পাড় ও খাল দখলে পানি নামতে না পারায় বর্ষায় নগর জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। এই নগরের যে জল, সেটা নিয়ে এসে আসবে কোথায়?
প্রথমে তো আসবে প্লাবন অঞ্চলে নদীর, কিন্তু প্লাবন অঞ্চল তো আমরা দিয়ে দিয়েছি দখলদারদের কাছে। আপনি দেখেন শত শত খাল এবং প্লাবন অঞ্চল ভরাট করে রামচন্দ্রপুর, কাটাসুর মৌজায় শত শত নতুন বিল্ডিং। কাজে আপনি খাল উদ্ধার করলে তো সমাধান হবে না। একে প্লাবন অঞ্চল যদি না রাখেন আপনি, তাহলে সে নদী পাবে না। যদি সে নদীতে না আসতে পারে তাহলে তো পানি নিষ্কাশন হবে না। তাই ঢাকা বাঁচাতে যত্ন নিতে হবে বুড়িগঙ্গার, আর এজন্য সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার কাছে দৃঢ় পদক্ষেপও চেয়েছেন পরিবেশবাদীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করার পর ঢাকায় আনার পথে মারা যান তিনি। পুলিশ জানায় বুধবার রাত 9টার দিকে চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন বসিকপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এ সময় অটোরিকশায় আসা একদল মুখোশধারী তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে হারুনের হাত পা বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানোর পথে হারুনুর রশিদের মৃত্যু হয়। অর্থ বছরের শুরুতেই ধাক্কা খেল রপ্তানি আয়। জুলাইতে পণ্য রপ্তানি করে $347 কোটি আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 6.85% কম। গত বছর জুলাইয়ে পণ্য রপ্তানি করে আয় হয় $391 কোটি। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি এবং লকডাউনের প্রভাবেই মূলত কমেছে রপ্তানি আয়। জীবন জীবিকার তাগিদেই স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি চালুর পক্ষে ব্যবসায়ীরা। করোনাভাইরাস মহামারীর মধ্যেও সদ্য সমাপ্ত অর্থবছরের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কয়েকটি সূচক ইতিবাচক ছিল। তবে এবার অর্থবছরের শুরুতেই পিছিয়ে গেল রপ্তানি আয়। জুলাই মাসে রপ্তানি আয়ের লক্ষ্য ছিল $372 কোটি। এ সময় রপ্তানি হয়েছে $347 কোটি। সবচেয়ে বেশি আয় কমেছে রপ্তানি খাতের প্রধান উৎস তৈরি পোশাকে। $300 কোটি ওভেন ও নিট পণ্য রপ্তানির লক্ষ্য ছিল, কিন্তু রপ্তানি হয়েছে $288 কোটি। ব্যবসায়ীরা বলছেন, ছুটি ও লকডাউনের কারণে রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বন্দরের কন্টেনার জটের কারণেও বিলম্বিত হয়েছে রপ্তানি। প্রচুর পরিমাণে রপ্তানি আদেশ রয়েছে, রপ্তানিরও চাপ রয়েছে বাইরের দিক থেকে। তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের এই রপ্তানি এই অগাস্ট মাসে এসে আবার এটাকে আবার যে নেগেটিভটা হয়েছিল সেটাকে আবার পজিটিভ ধারায় ফিরে আনার জন্য। তবে শিল্প কারখানা আবারও চালু হয় শীঘ্রই পোশাক খাতেই রপ্তানি ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য জীবনের পাশাপাশি জীবিকাকে প্রাধান্য দেবার দাবি ব্যবসায়ীদের। আশা করছি আমরা যে ঈদ পরবর্তী সময়কালে, যেহেতু সবচেয়ে বড় খাত তৈরি পোশাক খাতে বলা হচ্ছে প্রচুর অর্ডার তারা পাচ্ছেন, সুতরাং এই নেতিবাচক প্রবৃত্তিটা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে আগস্টে এবং সেপ্টেম্বর মাসের রপ্তানির দিক থেকে। সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এই অতিমারী করোনার একটা ছুবল থেকে জীবন বাঁচিয়েও জীবিকাকে ধরে রাখা যায়। না হলে কিন্তু রপ্তানি আয় আমাদের আরো কমে যেতে পারে এবং একবার যদি এই ক্রেতাগুলো আমাদের থেকে আস্থা হারিয়ে বিমুখ হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের আবার এই ক্রেতা গোষ্ঠীর আস্থা ফেরানোর জন্য অনেকটা কষ্টসাধ্য। তৈরি পোশাকের বাইরে কৃষিপণ্য, হিমায়িত মৎস্য, হস্তশিল্প, পাট পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্যই রয়েছে নেতিবাচক ধারায়। তবে কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধি চামড়া রপ্তানি খাতে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনই করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত সংখ্যক টিকা সরবরাহ নিশ্চিতের স্বার্থে এই আহ্বান WHO-র। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 10,000-এর বেশি মানুষ, নতুন শনাক্ত 6,80,000। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 42,68,000। এ পর্যন্ত আক্রান্ত 20,09,00,000-এর বেশি। এক সপ্তাহে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে 11%। একদিনে সর্বোচ্চ 1,747 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। নতুন শনাক্ত 35,867 জন। দেশটিতে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 13%। ব্রাজিলে একদিনে মারা গেছে 1,118 জন, নতুন রোগী 40,000-এর বেশি। এদিকে ভারতেও এক সপ্তাহে বেড়েছে মৃত্যু ও সংক্রমণের হার। মিরপুরে অস্ট্রেলিয়াকে টানা 2 টি-20-তে হারালো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 122 রানের টার্গেটে 5 উইকেটের জয় টাইগারদের। নিয়মিত উইকেট পড়লেও আফিফ সোহানের দৃঢ়তায় 8 বল আগেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। 37 রানের সাহসী ইনিংসে ম্যাচ সেরা আফিফ হোসেন। 5 ম্যাচের সিরিজে 2-0-তে এগিয়ে আত্মবিশ্বাস বেড়েছে স্বাগতিকদের। তাই আগামীকালের ম্যাচেই সিরিজ জেতার আশা করছে টাইগাররা। The ramp shot
শেরেবাংলায় আবারও বাঘের গর্জন, ক্যাঙ্গারুদের কোণঠাসা করে টি-20তে টাইগারদের দ্বিতীয় জয়। আন্ডার প্রেসারে আফিফ সোহান দেখালেন ম্যাচুরিটি। তাদের 56 রানের অবিচ্ছিন্ন জুটিতে 5 উইকেটের বড় জয় বাংলাদেশের। আফিফ 37 ও সোহান 22 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অথচ 122 রানের লক্ষ্যকে ঝুঁকিতে ফেলেন দুই ওপেনার। স্টার্ক হ্যাজেলউডদের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন সৌম্য নাইম। দুই ওপেনারের দ্রুত বিদায়ে চাপ তৈরি হয়। সাকিব মেহেদী চাপ সরাতে ঝুঁকি নিলেন। সাকিবও অ্যান্ড্রু টাইয়ের বলে লাইন মিস করে ফেরেন 26-এ। বাইরের বলে আলগা শটে বোল্ড মাহমুদুল্লাহ। অন্তত 3 বার ভাগ্যের জেরে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি মাহেদী। এরপর আফিফ সোহানের বীরত্ব। টানা 5 ম্যাচে টস হারলেও অধিনায়ক মাহমুদুল্লাহর মুখে হাসি ছিল। এদিনও প্রথম উইকেট মাহেদীর দখলে। পাওয়ার প্লেতে দ্বিতীয় উইকেট শিকার মুস্তাফিজের। 2 উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। মিডল ওভারে এসে সাকিব, মুস্তাফিজ, শরীফুল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপন ধরালেন। মার্শ হেনড্রিক্সের 57 রানে জুটি ভাঙেন সাকিব। দারুণ ডেলিভারিতে ম্যান ইন ফর্ম মার্শকে 45 রানে থামান শরীফুল। মুস্তাফিজের জোড়ায় মাথা তুলে দাঁড়াতে পারেনি অতিথিরা। অস্ট্রেলিয়া থামে 121-এ। 3 উইকেট শিকার মুস্তাফিজের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12তম ওভারে যখন 5 উইকেট পড়েছে তখনও 55 রান দরকার। ড্রেসিং রুমে ছিল টেনশন। তবে চাপের সময়ে আফিফ সোহান যেভাবে খেলেছে তা দেখার মতো, বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তরুণদের টেম্পারমেন্ট নিয়ে খুশি অধিনায়ক। বোলিংয়ে মুস্তাফিজ, শরীফুলের প্রশংসা করেছেন রিয়াদ। Afif and Sohan stood up and carried till the end. I think showed a lot of maturity. শুরুতে দ্রুত উইকেট পড়ায় ড্রেসিং রুমে টেনশন ছিল। আফিফ সোহান যেভাবে চাপ সামলে খেলেছে তা দেখার মতো। এটা অবশ্যই স্বস্তির। ওদের 121-এ আটকে রাখতে বোলাররাও দারুণ করেছে। Unbelievable. And he's out. He's just one for a big one. Gone. Again making room outside the line of off-stop, trying to swing that away. Mustafiz has been always there, especially in these conditions. He is very much valuable and effective. এই কন্ডিশনে মুস্তাফিজ বরাবরই ভালো করে আসছে। ওর বোলিং এখানে দারুণ কার্যকরী। শরীফুলও ভালো করছে। বোলিং অবশ্যই ভালো হচ্ছে। এই ধারাবাহিকতা নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। দ্বিতীয় টি-20তে আফিফ সোহানের ঠান্ডা মাথার ফিনিশিং আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। মাঠ হোক কিংবা মাঠের বাইরে দায়িত্বশীল আচরণে জানান দিচ্ছে তরুণরা। দায়িত্ব নিতে প্রস্তুত তারা। নিজের কাজটা ঠিকমতো জানা থাকলে কোনো চ্যালেঞ্জই অসম্ভব না, বলছেন আফিফ। কাল সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সাহসী টাইগাররা। ভালো শুরুর পর হঠাৎ পথ হারানো, এটাই যেন ছিল টাইগার ব্যাটিংয়ের নিয়মিত চিত্র। টপ অর্ডারের ব্যর্থতার পর লোয়ার মিডল অর্ডারের প্রতিরোধ খুব বেশি দেখা যায় না বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু এই বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। যা কিছু পুরনো সব পাল্টে দেয় যেন সোহান আফিফদের মিশন। মিরপুরে সেই নতুন বাংলাদেশেই আরেকবার পড়েছে অস্ট্রেলিয়া। 122-এর টার্গেটে 67 রানে 5 উইকেট হারানোর পর আফিফ সোহানের এমন প্রতিরোধ আগমনী বার্তা দিয়ে রাখছে নতুনদের, যারা বিপর্যয়ের মুখে ঘাবড়ায় না। উইকেটের ধরন ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলা, যাদের জন্য রুটিন ওয়ার্ক। 5 উইকেট পড়ে যাবার পর পরিস্থিতি সহজ ছিল না। আমি চেষ্টা করেছি টিকে থাকতে। রেকর্ড রেট যাই হোক, শেষ পর্যন্ত উইকেট থাকলে তা নাগালে আনা যাবে। সোহান দুর্দান্ত খেলেছে। অন্য প্রান্ত থেকে সমর্থন আসায় চাপ কমে গিয়েছিল। প্রথম টি-20তে বাজে ব্যাটিংয়ের পরদিনই আফিফ সোহানদের দায়িত্বশীল ব্যাটিং প্রমাণ করে এই দলটা দ্রুত শিখতে পারে। মাঠ হোক কিংবা বাইরে, আফিফরা জানে কিভাবে কাজ সামলাতে হয়। আপনি তরুণ নাকি অভিজ্ঞ সেটা মূল বিষয় নয়। দিন শেষে গুরুত্বপূর্ণ যে কাজের জন্য আপনি নিয়োগ পেয়েছেন সেটা ঠিকঠাক করতে পেরেছেন কিনা।
টানা 2 জয়ের পর বৃহস্পতিবার বিশ্রামে থাকছে টিম টাইগার্স। শুক্রবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ go on to win the second T20 international match against Australia. প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একমাত্র ম্যাচে লড়বে পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। লিগে সুবিধাজনক অবস্থানে মোহামেডান 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলে 5-এ তারা। শেষ 6 ম্যাচে 4 জয় সাদা কালোদের, যার মধ্যে সবশেষ ম্যাচে বাড়িধারাকে 4-1 গোলে উড়িয়ে দেয় জায়ান্টরা। এই ম্যাচে পুলিশকে হারালে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে পয়েন্ট তালিকা 4 নম্বরে উঠবে শনলিনের দল। অন্যদিকে কিছুটা চাপের মুখে পুলিশ এফসি 17 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলে 8-এ তারা। সবশেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পুলিশ এফসির। টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকির আলীর দলের। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।